আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেক আল্লাহর রহমতে সুস্থ আছো। লাস্ট উইক আমরা টার্বো মেশিন নামে একটা নিউ চ্যাপ্টার শুরু করেছিলাম। সেই চ্যাপ্টার থেকে অলরেডি তোমাদের কম্প্রেসর, ব্লোয়ার এবং ফ্যান এই তিনটা টপিক দেখানো হয়েছিল। আজকে নতুন একটা টপিক দেখাবো, সেটা হচ্ছে পাম্প। পাম্প পড়ানো হলে তোমাদের টার্বো মেশিন চ্যাপ্টারটা শেষ হবে। তো পাম্প শুরু করার আগে আমি টার্বো মেশিনের ডেফিনেশনটা আরেকবার দেখাতে যাচ্ছি, যেন তোমাদের পাম্পের বেসিক মেকানিজম বা পাম্পের যে মেইন ফাংশন সেটা যেন ক্লিয়ার হয়। তো টার্বো মেশিনের ডেফিনেশনে বলে এসেছিলাম যে টার্বো মেশিন হচ্ছে ওই সব মেকানিক্যাল ডিভাইস যেটা কোনো একটা মুভিং ফ্লুইড থেকে আইদার এনার্জি এক্সট্র্যাক্ট করতে পারে কিংবা ওই মুভিং ফ্লুইডের মধ্যে এনার্জি ইম্পার্ট অথবা ডেলিভার করতে পারে। তো আমি লাস্ট উইকে দুইটা ব্লক ডায়াগ্রাম দেখিয়েছিলাম। এখানে তোমরা সবাই সেকেন্ড ব্লক ডায়াগ্রাম বা সেকেন্ড ফিগারে খেয়াল করলেই দেখতে পাবা পাম্পের মেইন ফাংশনটা এখানে ক্লিয়ার হচ্ছে। পাম্প মেইনলি কী করে, একটা ফ্লুইডের মধ্যে হাইড্রোলিক এনার্জি ইম্পার্ট করে। তো পাম্পে যখন ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়া হয় তখন পাম্পের ভেতর মেকানিক্যাল এনার্জি ডেভেলপ হয়। সেই মেকানিক্যাল এনার্জিকে ইউজ করে পাম্প লোয়ার প্রেশার কিংবা সাকশন কিংবা ভ্যাকিউম জেনারেট করে এবং তার মাধ্যমে গ্রাউন্ড লেভেল থেকে যে কোনো একটা ফ্লুইডকে সাক করে উপরে নিয়ে আসে এবং সেটাকে ডেলিভারি পাইপের মাধ্যমে আরেকটা ডিজায়ার্ড লোকেশনে পাঠায়। তো এভাবে পাম্পের ভেতরে যে মেকানিক্যাল এনার্জি ডেভেলপ হলো সেটা সেই ফ্লুইডের মধ্যে হাইড্রোলিক এনার্জি হিসেবে ইম্পার্ট হচ্ছে। তো এটাই হচ্ছে পাম্পের বেসিক ফাংশন। এবার আমরা পাম্পের স্লাইডে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পাম্পের আজকে স্লাইড। তো যেটা প্রথমেই বলে এসেছি যে পাম্পের বেসিক মেকানিজম বা ফাংশন কি, এটা এখানে ডেফিনেশনে বলা আছে। এ পাম্প ইজ এ মেকানিক্যাল ডিভাইস হুইচ ট্রান্সফার এনার্জি ফ্রম এন এক্সটার্নাল সোর্স টু দ্য লিকুইড ফ্লোয়িং থ্রু এ কন্ডুইট। সো আলটিমেটলি পাম্প কী করে, কোনো একটা মুভিং ফ্লুইডের মধ্যে এনার্জিকে ট্রান্সফার করে। তো পাম্পের এখানে অ্যাপ্লিকেশন লেখা আছে। অ্যাপ্লিকেশন হচ্ছে টু লিফট লিকুইড ফ্রম এ লোয়ার লেভেল টু হায়ার লেভেল। তো যেটা পাম্পের মানে মেইন অ্যাপ্লিকেশন, একটা লোয়ার লেভেল থেকে কোনো একটা লিকুইডকে হায়ার লেভেলে পাঠানো, টু ইনক্রিজ দ্য প্রেশার এনার্জি, সেই ফ্লুইডের মধ্যে এনার্জি ডেভেলপ করা। এবার আমরা চলে আসি পাম্পের ক্লাসিফিকেশনে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পাম্পকে বেসিক্যালি দুইটা ক্লাসে ভাগ করা যায়। একটা হচ্ছে রোটোডাইনামিক পাম্প আর একটা হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। রোটোডাইনামিক পাম্পের মধ্যে কিছু এক্সাম্পল বা টাইপ দেওয়া আছে, সেগুলো হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প, এক্সিয়াল ফ্লো পাম্প, মিক্সড ফ্লো পাম্প এবং টারবাইন। পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রোটারি আর একটা হচ্ছে রেসিপ্রোকেটিং। রোটারি পাম্পের আন্ডারে আবার কিছু এক্সাম্পল দেওয়া আছে, গিয়ার পাম্প, লোব পাম্প, স্লাইডিং ভেন এবং স্ক্রু পাম্প। রেসিপ্রোকেটিং পাম্পের আন্ডারে কিছু এক্সাম্পল দেওয়া আছে, পিস্টন পাম্প, ডায়াফ্রাম পাম্প, প্লাঞ্জার পাম্প। তো আজকে আমরা মেইনলি সেন্ট্রিফিউগাল পাম্প এর ওয়ার্কিং প্রিন্সিপাল দেখব। তাহলে আমাদের রোটোডাইনামিক পাম্পের ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে, একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে। এবং পজিটিভ ডিসপ্লেসমেন্ট থেকে আমরা দেখব হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্পের ওয়ার্কিং প্রিন্সিপাল। এবার আমরা সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে শুরু করছি। সেন্ট্রিফিউগাল পাম্পের এখানে কিছু মেইন পার্টসের নাম দেওয়া আছে। এগুলো হচ্ছে স্ট্রেনার, সেকেন্ড হচ্ছে ফুট ভালভ, এরপর দেওয়া আছে সাকশন পাইপ, এরপর আছে ইম্পেলার, এরপর আছে কেসিং এবং ফাইনালি ডেলিভারি পাইপ। সো পরের একটা ফিগার দেওয়া আছে সেন্ট্রিফিউগাল পাম্পের, সেখানে আমরা এই মেইন পার্টসগুলির ফাংশন সম্পর্কে জানব। তো সবাই এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রিফিউগাল পাম্পের একটি বেসিক ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এখান থেকে আমরা সেন্ট্রিফিউগাল পাম্পের বিভিন্ন পার্টসের লোকেশন এবং ফাংশনগুলি সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার ট্রাই করি। তো প্রথমেই বলেছিলাম স্ট্রেইনার। স্ট্রেইনার মেইনলি ফিল্টার অথবা ছাঁকুনি হিসেবে কাজ করে। যখনই এই গ্রাউন্ড লেভেল থেকে পানি ওপরের দিকে যায় তখনই পানি অথবা যে ফ্লুইডই হোক সেই ফ্লুইডের মধ্যে যেসব ওয়েস্ট ম্যাটেরিয়াল থাকে সেটা স্ট্রেইনারের মাধ্যমে ফিল্ট্রেশন হয়ে যায় এবং ফ্রেশ লিকুইডটা সাকশন পাইপে মানে ওপরের দিকে যায়। এরপর ছিল ফুট ভালভ। ফুট ভালভ মেনলি হচ্ছে একটা ওয়ান ডিরেকশনাল ভালভ, যেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট ডিরেকশনে খুলতে পারে। সো সেন্ট্রিফিউগাল পাম্পের এই ব্লক ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে ফুট ভালভটা এক্ষেত্রে শুধুমাত্র ওপরের দিকে খুলতে পারে, যেন গ্রাউন্ড লেভেল থেকে পানি উপরের দিকে যেতে পারে। এরপর আছে সাকশন পাইপ। এই সাকশন পাইপেই যখন ইম্পেলারের রোটেশনের মাধ্যমে নেগেটিভ প্রেশার বা ভ্যাকিউম কিংবা সাকশন ক্রিয়েট হয়, তখন এই সাকশন পাইপের মধ্য দিয়ে গ্রাউন্ড লেভেল থেকে পানি উপরের দিকে যায় এবং ইম্পেলারের কাছে চলে আসে। এরপর ছিল ইম্পেলার। ইম্পেলার হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্পের
ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিভাইস, কারণ ইম্পেলার যখন ইলেকট্রিক্যাল একটা মোটরের সাথে কানেকশন করা হয় তখন ইম্পেলার কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকে, এবং ইম্পেলারের এই রোটেশনের কারণেই এই সাকশন পাইপের এখানে একটা নেগেটিভ প্রেশার বা লো প্রেশার বা ভ্যাকিউম বা সাকশন যেটাই বলা হোক, এই সাকশন পাইপে ক্রিয়েট হয়। তো বাইরের যে অ্যাটমসফিয়ারিক প্রেশার এবং এই সাকশন পাইপের ভেতরকার প্রেশারে যখন প্রেশার ডিফারেন্স হয়, ঠিক তখনই গ্রাউন্ড লেভেল থেকে পানি উপরের দিকে যেতে পারে। সো এটা হচ্ছে ইম্পেলারের মেইন ফাংশন। এরপর আছে কেসিং। কেসিংয়ের মেইন ফাংশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে এটা লিকুইডের লিকেজকে অফ করে দেয়, যেন কোনো লিকুইড এখান থেকে বাইরে লিকেজ করে না যেতে পারে। এবং সেকেন্ড ফাংশন হচ্ছে কেসিংয়ের, সেটা হচ্ছে এখানে প্রেশারটা মেনটেন করা। এরপর আছে ডেলিভারি পাইপ। ডেলিভারি পাইপ হচ্ছে এই ইম্পেলার থেকে ওয়াটার কিংবা যে কোনো ফ্লুইড যখন সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে বাইরের দিকে বের হয়ে যায় তখন এই ডেলিভারি পাইপের থ্রুতে ডিজায়ার্ড লোকেশনে পৌঁছায়। সেটাই হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্পের বিভিন্ন পার্টসের ব্রিফ ডেসক্রিপশন। এবার আমরা সেন্ট্রিফিউগাল পাম্পের টোটাল ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখব। তো ফার্স্ট স্টেপ হচ্ছে প্রাইমিং। তো প্রাইমিংয়ের স্টেপটা আমি পরে ডিসক্রাইব করব। সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। অ্যাজ দ্য ইলেকট্রিক মোটর স্টার্টস রানিং ইট অলসো রোটেটস দ্য ইম্পেলার। তো যেটা আমি আগেও বলেছিলাম, ইম্পেলারের শ্যাফটটা একটা ইলেকট্রিক মোটরের সাথে কানেক্ট করা থাকে। তো সেই মোটরে যখন ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়া হয় তখন মোটরটা রোটেট করতে শুরু করে, এবং মোটরটার সাথে যেহেতু ইম্পেলার কিংবা ইম্পেলারের শ্যাফটটাও কানেক্টেড, সো ইম্পেলারটাও আলটিমেটলি রোটেট করতে শুরু করে। এবার আমি দেখব থার্ড স্টেপ। এটা হচ্ছে রোটেশন অফ ইম্পেলার ক্রিয়েটস সাকশন অ্যাট দ্য সাকশন পাইপ অ্যান্ড ওয়াটার ইজ সাকড ফ্রম সাম টু দ্য আই অফ দ্য ইম্পেলার। তাহলে আমরা থার্ড স্টেপে দেখি, তো ইম্পেলার যখন রোটেট করতে শুরু করে তখন সাকশন পাইপে কী হয়, সাকশন পাইপে একটা, যেটা আগেই বলেছিলাম যে ভ্যাকিউম কিংবা সাকশন কিংবা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়। যেহেতু এখন বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে সাকশন পাইপের ভেতরে প্রেশারের ডিফারেন্স হয় বা সাকশন ক্রিয়েট হয়, সে কারণে গ্রাউন্ড লেভেল থেকে পানি সাকশন পাইপের মতো দিয়ে সাক হয়ে উপরে চলে আসে এবং ইম্পেলারের আই কিংবা ইম্পেলারের একদম সেন্টারে চলে আসে। এবার আমরা দেখব ফোর্থ স্টেপ। ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাক্টিং অন ওয়াটার স্টার্টস মুভিং রেডিয়ালি আউটওয়ার্ড অ্যান্ড টুয়ার্ডস আউটার অফ কেসিং। তো আমরা জানি যখন কোনো অবজেক্টের উপর সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন সেই যে অবজেক্ট থেকে সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেই অবজেক্ট থেকে বাইরে ছিটকে চলে আসে। তো আমরা যেহেতু আগের স্টেপে বলে আসলাম যে পানি সাকশন পাইপের মতো দিয়ে ইম্পেলারের আই কিংবা ইম্পেলারের একদম সেন্টারে চলে এসেছে। তো এখন ইম্পেলার যেহেতু কন্টিনিউয়াসলি রোটেট করতেছে, তো সেটা পানির উপরে সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করছে। তো সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করার কারণে তখন ওয়াটার ইম্পেলারের আই থেকে বাইরের দিকে দূরে ছিটকে চলে আসছে। এবার আমরা দেখি ফিফথ স্টেপ। সিন্স ইম্পেলার ইজ রোটেটিং অ্যাট হাই ভেলোসিটি it also rotates the water in casing, the area of casing increasing gradually in the direction of rotation, and so velocity of water decreases and pressure increases at outlet. তো যেহেতু সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাক্ট হচ্ছে পানির উপর, তো পানি আলটিমেটলি ইম্পেলারের সেন্টার থেকে বাইরের দিকে চলে আসছে। তো এখানে আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি তাহলে দেখা যাবে বাইরে কেসিংয়ে এই পোর্শনে যতটুকু এরিয়া ছিল, কেসিংয়ের এই পোর্শনে এরিয়াটা বড় হয়ে যাচ্ছে। যেহেতু এরিয়া বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে পানির ভেলোসিটি গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে এবং পানির ভেতরে যে প্রেশার ছিল সেই প্রেশারটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। এটাই আমাদের ফিফথ স্টেপে বলা ছিল। আউটলেট পোর্শনে যখন পানি চলে যাচ্ছে তখন কেসিংয়ের এরিয়াটা গ্র্যাজুয়ালি বড় হয়ে যাওয়ার কারণে পানির ভেলোসিটি কমে যাচ্ছে, কিন্তু পানিতে আউটলেট প্রেশারটা বেড়ে যাচ্ছে। এবার আমরা দেখব লাস্ট স্টেপ। ফ্রম আউটলেট ওয়াটার গোজ টু ইজ ডিজায়ার্ড লোকেশন থ্রু ডেলিভারি পাইপ। সো আলটিমেটলি দেখা যাচ্ছে এই আউটলেট পোর্শন থেকে ডেলিভারি পাইপের মধ্য দিয়ে ওয়াটার তার ডিজায়ার্ড লোকেশনে চলে আসছে। এটাই হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্পের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল। এবার আমরা দেখব রেসিপ্রোকেটিং পাম্প সম্পর্কে। প্রথমে আমরা সেন্ট্রিফিউগাল পাম্পের মতো রেসিপ্রোকেটিং পাম্পেরও কিছু পার্টস সম্পর্কে জেনে নেই। রেসিপ্রোকেটিং পাম্প এবং সেন্ট্রিফিউগাল পাম্প এক্ষেত্রে বেসিক কিছু পার্ট অলরেডি সেম, যেমন সেখানেও গ্রাউন্ড লেভেল ছিল যেখানে ওয়াটার কিংবা ফ্লুইড থাকবে,
সেখানে সাকশন পাইপ ছিল, এখানেও সাকশন পাইপ আছে। সেখানে ডেলিভারি পাইপ ছিল, এখানে ডেলিভারি পাইপ আছে। তো শুধু ডিফারেন্সটা হচ্ছে সেখানে ছিল ইম্পেলার যেটা রোটেট করতো, এই কারণে সেটা ছিল রোটোডাইনামিক পাম্প। কিন্তু এখন আমরা রেসিপ্রোকেটিং পাম্প করছি, যেটা হচ্ছে মেনলি পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। এখানে কোনো রোটেশন না, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সে কারণে এখানে কিছু এক্সট্রা কিংবা বলতে পারি নিউ কিছু পার্টস দেওয়া আছে। একটা হচ্ছে পিস্টন, যেটা রেসিপ্রোকেটিং ওয়েতে মুভ করতে পারে। এই পিস্টনের সাথে কানেক্ট করা আছে একটি কানেক্টিং রড, এবং এই কানেক্টিং রডটা কানেক্টেড আছে একটি ক্র্যাঙ্কের সাথে। তো রেসিপ্রোকেটিং পাম্পের ওয়ার্কিং প্রিন্সিপাল খুবই সিম্পল। এখানে যে ক্র্যাঙ্ক দেখা যাচ্ছে, এই ক্র্যাঙ্কটা একটা মোটরের সাথে কানেক্ট করা থাকে। তো যখনই মোটরটা রোটেট করতে শুরু করে তখন কি হয়, এই ক্র্যাঙ্কটা এ পজিশন থেকে সি পজিশনে চলে আসে। তো যখন এ পজিশন থেকে সি পজিশনে ক্র্যাঙ্ক চলে আসে তখন অটোমেটিক্যালি এই পিস্টনটা লেফট মোস্ট পজিশন থেকে একদম রাইট মোস্ট পজিশনে চলে আসে। তো যখনই পিস্টনটা রাইট পজিশনে চলে আসে তখন কি হয়, আগের মতো সাকশন পাইপে একটা সাকশন কিংবা ভ্যাকিউম সৃষ্টি হয়, এবং সেই ভ্যাকিউম সৃষ্টি হওয়ার কারণে তখন এই গ্রাউন্ড লেভেল থেকে পানি সাকশন পাইপের মধ্য দিয়ে এখানে এসে জমা হয়। এবার ক্র্যাঙ্কটা যখন আবার সি থেকে এ পজিশনে চলে আসে তখন পিস্টনটা কি হয়, পিস্টনটা তখন আবার রাইট মোস্ট পজিশন থেকে লেফট মোস্ট পজিশনে, মানে তার প্রিভিয়াস পজিশনে চলে আসে। তো প্রিভিয়াস পজিশনে যখন পিস্টনটা চলে আসে তখন কি করে, এখানে যে পানিটা জমা হয়েছিল সাকশন পাইপের মধ্য দিয়ে যে পানিটা উঠে এসেছিল, পিস্টনটা এই পানিটাকে তখন পুশ করে, এবং এই পানিটা বা যে ফ্লুইডই হোক, সেই ফ্লুইড বা লিকুইডটা তখন এই ডেলিভারি পাইপের মধ্য দিয়ে তার ডিজায়ার্ড লোকেশনে চলে আসে। তো এটাই হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্পের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এই স্লাইডগুলিতে বেসিক্যালি রেসিপ্রোকেটিং পাম্পের বিভিন্ন পার্টসের ডেসক্রিপশন দেওয়া আছে, এবং আমি যে ওয়ার্কিং প্রিন্সিপালটা বলে আসলাম এই ওয়ার্কিং প্রিন্সিপালটা ডিটেলস বলে দেওয়া আছে। এবার আমরা আসি সেন্ট্রিফিউগাল পাম্প এবং রেসিপ্রোকেটিং পাম্পের মধ্যে ডিফারেন্সে। তো প্রথমেই বলা আছে সেন্ট্রিফিউগাল পাম্পের ক্ষেত্রে ডিসচার্জ হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড স্মুথ, কারণ ইম্পেলারটা কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকে। যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়া থাকে ততক্ষণ পর্যন্ত ইম্পেলার কন্টিনিউয়াসলি রোটেট করে। এ কারণে ফ্লুইডের যে ফ্লোটা থাকে বা ডিসচার্জ থাকে সেটা অবশ্যই কন্টিনিউয়াস থাকে এবং স্মুথ হয়। এখানে রেসিপ্রোকেটিং পাম্পের ডিসচার্জ বলা আছে ফ্লাকচুয়েটিং অ্যান্ড পালসেটিং, কারণ পিস্টনটা একবার আমরা দেখে এসেছিলাম যে বাম দিক থেকে ডান দিকে গিয়ে প্রথমে সাকশন ক্রিয়েট করে, এরপর যে পানি উপরে উঠে আসে, এরপর পিস্টনটা আবার ডান দিক থেকে বাম দিকে এসে সেই পানি বা লিকুইডকে হিট করে, এবং আলটিমেটলি সেই পানিটা ডেলিভারি পাইপের মতো দিয়ে বাইরে বের হয়ে আসে। তো এখানে ইম্পেলার কন্টিনিউয়াসলি রোটেট করে, সে কারণে ফ্লোটা স্মুথ থাকে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পাম্পের প্রতি 2বার মুভমেন্টে আমরা 1বার পানি পাচ্ছি, সে কারণে এই ডিসচার্জটাকে বলা হচ্ছে ফ্লাকচুয়েটিং অ্যান্ড পালসেটিং। এরপর বলা আছে ইট ক্যান হ্যান্ডেল লার্জ কোয়ান্টিটি অফ লিকুইড। সেন্ট্রিফিউগাল পাম্প হিউজ অ্যামাউন্ট অফ লিকুইড নিয়ে ডিল করতে পারে, কিন্তু রেসিপ্রোকেটিং পাম্প ইট ক্যান হ্যান্ডেল স্মল কোয়ান্টিটি অফ লিকুইড। এরপর বলা আছে সেন্ট্রিফিউগাল পাম্প ইট ইজ ইউজড ফর লার্জ ডিসচার্জ থ্রু স্মল হেড। তার মানে সেন্ট্রিফিউগাল পাম্পের মাধ্যমে আমরা যে ডিসচার্জ বা ফ্লো রেট আছে, মানে প্রতি সেকেন্ডে কত মিটার কিউব পানি ফ্লো হচ্ছে, সেটা অনেক বেশি থাকে, কিন্তু স্মল হেড, তার মানে আমরা কিছু অল্প ডিস্টেন্সে পানি পাঠাতে পারবো। ভ্যারিয়াস রেসিপ্রোকেটিং পাম্পের জন্য ইট ইজ ইউজ ফর স্মল ডিসচার্জ থ্রু হাই হেড। এখানে ডিসচার্জ কম, কিন্তু আমরা এখানে অনেক বেশি হাইটে পানি পাঠাতে পারবো। এরপর বলা আছে সেন্ট্রিফিউগাল পাম্প রানস অ্যাট হাই স্পিড, রেসিপ্রোকেটিং পাম্প রানস অ্যাট লো স্পিড। সেন্ট্রিফিউগাল পাম্প ইউজ ফর লিফটিং লো ভিসকাস লিকুইড। লো ভিসকাস লিকুইড তার মানে সেন্ট্রিফিউগাল পাম্প বেসিক্যালি পানি নিয়ে ডিল করতে পারে। এটা হাই ভিসকাস লিকুইড যেমন ভেজিটেবল অয়েল বা লুব্রিকেটিং অয়েল কিংবা গ্রিস বা মার্কারি, এই ধরনের লিকুইড নিয়ে ডিল করতে পারে না। ভ্যারিয়াস রেসিপ্রোকেটিং পাম্প ইউজ ফর লিফটিং হাই ভিসকাস লিকুইড, তার মানে এটা মার্কারি, লুব অয়েল, ভেজিটেবল অয়েল এসব নিয়েও ডিল করতে পারে। এবার আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার আমরা আসি এখানে, যেটা আমি সেন্ট্রিফিউগাল পাম্পের একদম শুরুতে বলে এসেছিলাম যে সেন্ট্রিফিউগাল পাম্পের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রাইমিং করে নেওয়া। তো আমরা বাসাবাড়িতে অনেক সময় দেখব যে সেন্ট্রিফিউগাল পাম্প বা পাম্প চালানোর আগে পাম্পের কিছু পোর্শনে, যেমন সাকশন পাইপে কিংবা কেসিংয়ে কিংবা ডেলিভারি পাইপের কিছু পোর্শনে পানি দিয়ে দেওয়া হয়।
তো এই পানি দেওয়ার যে প্রসেসটা এটাই হচ্ছে মেনলি প্রাইমিং বলে। তো এই পানি দেওয়ার কেন প্রাইমিংটা নেসেসারি, কারণ সেন্ট্রিফিউগাল পাম্প যখন অফ থাকে তখন সেন্ট্রিফিউগাল পাম্পের এই সাকশন পাইপ, কেসিং, ডেলিভারি পাইপ কিংবা আরও কিছু পোর্শনে কী হয়, এয়ার চলে আসে। তো এয়ার যখন চলে আসে আমরা জানি এয়ারের ডেন্সিটি হচ্ছে 1.2 কেজি পার মিটার কিউব, ওয়ারিয়াস পানির ডেন্সিটি হচ্ছে অলমোস্ট 1000 কেজি পার মিটার কিউব। তার মানে যেটা দেখা যাচ্ছে যে এয়ার অলমোস্ট পানির থেকে 1000 গুণ হালকা। সো সিস্টেমের মধ্যে যখন এয়ার থাকবে সেই অবস্থায় যদি আমরা সেন্ট্রিফিউগাল পাম্পকে রান করি তখন ইম্পেলার কি করতে পারবে না, ইম্পেলার এনাফ পরিমাণ প্রেশার জেনারেট করতে পারবে না যে সে প্রেশার দিয়ে গ্রাউন্ড লেভেল থেকে পানিকে তুলে আনতে পারে। এবং যদি আমরা এভাবে যদি এয়ার থাকা অবস্থায় পাম্প স্টার্ট করি যেটাকে বলা হয় ড্রাই স্টার্ট, তো ড্রাই স্টার্ট করলে আলটিমেটলি কিছুদিন পর দেখা যাবে ইম্পেলারের ব্লেড কিংবা আরও কিছু পোর্শনে ক্ষতি হয়ে যাবে। সো মেইনলি এই দুইটা কারণে প্রাইমিং করা হয়। ফার্স্ট রিজন হচ্ছে এয়ার এনাফ পরিমাণ প্রেশার জেনারেট করতে পারবে না যে প্রেশার দিয়ে সেটা গ্রাউন্ড লেভেল থেকে পানিকে উপরে তুলে আনতে পারবে, এবং সেকেন্ড রিজন হচ্ছে টু অ্যাভয়েড ড্রাই স্টার্ট। এবার আমি একটা নিউ প্যারামিটার বা টার্ম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্যাভিটেশন। ক্যাভিটেশনের যে ডেফিনেশন এখানে দেওয়া আছে এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে পড়বো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট পার্ট হচ্ছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফেনোমেনা অফ ফর্মেশন অফ ভেপার বাবল অফ এ ফ্লোয়িং লিকুইডস ইন এ রিজিয়ন ওয়ার দ্য প্রেশার অফ লিকুইডস ফলস বিলো ইটস ভেপার প্রেশার। তার মানে ক্যাভিটেশন হচ্ছে এমন একটি ঘটনা যেখানে কি হয়, ভেপার বাবল ফর্ম করে। এবং এই ভেপার বাবলটা কেন ফর্ম করে, যখন যে লিকুইডটা ফ্লো করছে, যেমন সেন্ট্রিফিউগাল পাম্পে পানি ফ্লো করছে, তো সেই পানির প্রেশার যখন তার ভেপার প্রেশারের নিচে চলে যায় তখনই কি হয়, ভেপার বাবল ফর্ম করে। আচ্ছা, এবার আমরা দেখি সেন্ট্রিফিউগাল পাম্পের কোন পোর্শনে আলটিমেটলি এই ভেপার বাবল ফর্ম হতে পারে। তো আমরা বলে এসেছিলাম যে ইম্পেলার যখন রোটেট করে তখন কি হয়, এই সাকশন পাইপের ভেতরে লো প্রেশার কিংবা ভ্যাকিউম কিংবা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়। তো আমাদের ক্যাভিটেশনের সংজ্ঞায় বলা ছিল যখনই যে লিকুইডটা ফ্লো করছে, যেমন এখানে পানি ফ্লো করছে, তো যে লিকুইডটা ফ্লো করছে সেই লিকুইডের প্রেশার যখন তার ভেপার প্রেশারের নিচে চলে যায় তখনই কি হবে, তখনই সেখানে ভেপার বাবল ফর্ম করবে। তো আমরা দেখতে পাচ্ছি সাকশন পাইপে আলটিমেটলি আমাদের লো প্রেশার জেনারেট হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আমরা ধরে নিচ্ছি যে সাকশন পাইপের এই পয়েন্টটাতে পানির প্রেশার তার ভেপার প্রেশারের নিচে চলে গেছে। তো পানির প্রেশার যখন তার ভেপার প্রেশারের নিচে চলে যায় তখন কি হবে, তখন পানি নর্মালি 100 ডিগ্রি সেলসিয়াসেই বয়েল করতে শুরু করে এবং বাবল ফর্ম হয়। কিন্তু যখনই তার প্রেশার কমিয়ে দেওয়া হয় তখন কি হবে, তখন সেটা আরও অনেক কম টেম্পারেচারেও বয়েল করতে শুরু করে এবং সেখানে বাবল ফর্ম করবে। তো যেহেতু সাকশন পাইপে আমাদের আলটিমেটলি লো প্রেশার জেনারেট হচ্ছে, তো আমরা যদি এই পয়েন্টটাকে কনসিডার করি যে ধরে নিচ্ছি এই পয়েন্টে পানির প্রেশার তার ভেপার প্রেশার নিচে চলে যাচ্ছে এবং এখানে কি হচ্ছে, বাবল ফর্ম করছে। এটা হচ্ছে ক্যাভিটেশনের ডেফিনেশনের প্রথম পার্ট। এবার আমরা আসি ক্যাভিটেশনের ডেফিনেশনের সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে বলা আছে অ্যান্ড সাডেন কলাপসিং অফ দিস ভেপার বাবলস ইন এ রিজিয়ন অফ হাই প্রেশার। তো আলটিমেটলি এটার মানে হচ্ছে যে পোর্শনে ভেপার বাবলটা ফর্ম করে সেই ভেপার বাবলটাও কী করবে, সেই পানির সাথে অবশ্যই ফ্লো করবে। তো পানির সাথে যখন সেই ভেপার বাবলটা ফর্ম করবে তখন সেই ভেপার বাবলটা সেই লো প্রেশার রিজিয়ন থেকে কই যাবে, লো প্রেশার রিজিয়ন থেকে এটা হাই প্রেশার রিজিয়নে চলে যাবে। এবং যখনই সেই ভেপার বাবলগুলি হাই প্রেশার রিজিয়নে যাবে তখনই কী করবে, সেখানে কলাপস করবে এবং এই ঘটনাকেই বলা হচ্ছে ক্যাভিটেশন। তো এখানে আমরা বলেছিলাম যে এখানে ভেপার বাবল ফর্ম হচ্ছে যেটা ছিল লো প্রেশার রিজিয়নে। এরপর কি করবে, পানি যখন গ্র্যাজুয়ালি ইম্পেলারের দিকে ফ্লো করবে তখন সেই পানির ফ্লোয়ের সাথে এই ভেপার বাবলগুলিও আলটিমেটলি ফ্লো করবে। এবং এটা হচ্ছে যেহেতু লো প্রেশার রিজিয়ন এবং ইম্পেলারের এই পোর্শনটা হচ্ছে হাই প্রেশার রিজিয়ন, তো যখনই এই ভেপার বাবলগুলি হাই প্রেশার রিজিয়নে ফ্লো করবে তখনই এই হাই প্রেশার রিজিয়নে সেগুলি কলাপস করবে কিংবা পাইপের ওয়ালে কিংবা পাম্পের কেসিংয়ে কিংবা ইম্পেলার ব্লেডের মধ্যে
এগুলো কলাপস করবে বা ভেঙে পড়বে। এই ঘটনাকে বলা হচ্ছে ক্যাভিটেশন। তো এই ভেপার বাবলগুলির নেগেটিভ ইফেক্ট কী বা ক্যাভিটেশনের নেগেটিভ ইফেক্ট কী? যখনই এই ভেপার বাবলগুলি এই পাইপের ওয়ালে, কেসিংয়ে কিংবা ইম্পেলারের ব্লেডে কলাপস করবে, তখনই সেগুলা পিটিং করবে কিংবা সেখানে ভাইব্রেশন হবে, নয়েজ ক্রিয়েট হবে এবং সেগুলা ইম্পেলারের ব্লেডের মধ্যে পিটিং করবে বা ক্ষত করে দেবে। তো এটাই হচ্ছে ক্যাভিটেশন এবং ক্যাভিটেশনের নেগেটিভ ইফেক্ট। তো এখানে ক্যাভিটেশনে কিছু নেগেটিভ ইফেক্ট বলা আছে, যেটা আমি কিছুক্ষণ আগে বলে আসলাম, যে মেটালিক সারফেস ড্যামেজ হয়ে যায় কিংবা ক্ষত করে দেয়, ক্যাভিটিস ফর্ম হয় বিভিন্ন সারফেসের মধ্যে। ডিউ টু সাডেন কলাপস অফ ভেপার বাবলস কনসিডারেবল নয়েজ অ্যান্ড ভাইব্রেশনস আর প্রডিউসড। তার মানে আলটিমেটলি সেন্ট্রিফিউগাল পাম্পের অপারেশনে বা এফিশিয়েন্ট রানিংয়ে হ্যাম্পার হবে। এটাই হচ্ছে ক্যাভিটেশনের নেগেটিভ ইফেক্ট। এবার আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানে কিছু প্রিকশন দেওয়া আছে কীভাবে ক্যাভিটেশনের রোধ করা যায়। সেগুলো হচ্ছে যে লিকুইডটা ফ্লো করছি সেই লিকুইডটার টেম্পারেচার কমিয়ে রেখে, কিংবা ইম্পেলার যে আই আছে সেটার ডায়ামিটার ইনক্রিজ করে, মোটরের যে আরপিএম বা স্পিড থাকে সেটাকে কমিয়ে দিয়ে, কিংবা রেইজ দ্য লিকুইড লেভেল ইন দ্য সাকশন ভেসেল। লিকুইডের যে লেভেল থাকে সাকশন ভেসেলে সেটাকে রেইজ করে। তো এই কয়েকটা মাধ্যমে আমরা ক্যাভিটেশন রোধ করতে পারি। এবার আরেকটি ইম্পর্টেন্ট টার্ম দেখাচ্ছি, সেটা হচ্ছে নেট পজিটিভ সাকশন হেড বা এনপিএসএইচ। তো আলটিমেটলি এই এনপিএসএইচ এই ভ্যালুর উপরই ডিপেন্ড করবে যে একটা পাম্পে ক্যাভিটেশন হবে কি হবে না। এনপিএসএইচ হচ্ছে আলটিমেটলি দুইটা জিনিসের ডিফারেন্স, এনপিএসএইচ অ্যাভেলেবল মাইনাস এনপিএসএইচ রিকোয়ার্ড। এনপিএসএইচ হচ্ছে এই দুইটার ডিফারেন্স। এই ডিফারেন্সটা যদি প্লাস হয় তাহলে পাম্পে ক্যাভিটেশন হবে না, কিন্তু এই ডিফারেন্সটা যদি মাইনাস হয় তখনই বোঝা যাবে যে পাম্পে ক্যাভিটেশন হবে। তো এই দুইটা টার্মকে যদি আমি ব্রিফলি ডিসক্রাইব করি, একটা হচ্ছে এনপিএসএইচ অ্যাভেলেবল। এনপিএসএইচ অ্যাভেলেবলটা কি? এটা আমাদেরকে, আমরা যেখানে সেন্ট্রিফিউগাল পাম্পটাকে ইনস্টল করব যে বাসা বাড়িতে, সেটার এনভায়রনমেন্ট, সাকশন হেড, ডেলিভারি পাইপ সব কিছুর উপর ডিপেন্ড করে ক্যালকুলেট করতে হয়। তো আমরা ধরে নিচ্ছি এটা ক্যালকুলেট করে আসলো হচ্ছে 40 মিটার, আর এটা হচ্ছে এনপিএসএইচ আর বা এনপিএসএইচ রিকোয়ার্ড। এটা যে পাম্প ম্যানুফ্যাকচারার কোম্পানি থাকবে, সেই পাম্প ম্যানুফ্যাকচারার কোম্পানি এই ভ্যালুটা তারা নিজেরা হিসাব করে বলে দিবে যে এই পাম্পটাকে কত হেডে মিনিমাম চালাতে হবে। তো সাপোজ পাম্প ম্যানুফ্যাকচারার কোম্পানি বলে দিল এনপিএসএইচ আর হচ্ছে 26 মিটার, তাহলে আমাদের যে অ্যাভেলেবল, মানে আমরা যেখানে ইনস্টল করব সেখানে আমরা নিজেরা ক্যালকুলেট করে এনপিএসএইচ অ্যাভেলেবল পেলাম 40 মিটার, আর এনপিএসএইচ রিকোয়ার্ড যেটা পাম্প ম্যানুফ্যাকচারার কোম্পানি বলে দেয়, তারা বলেছে এটা এনপিএসএইচ আর হচ্ছে 26 মিটার। তাহলে আমরা আলটিমেটলি এনপিএসএইচ কত পাচ্ছি? অ্যাভেলেবল মাইনাস রিকোয়ার্ড, 40 মিটার মাইনাস 26 মিটার। তাহলে আমাদের যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে পজিটিভ ভ্যালু। 14 মিটার সেটা হচ্ছে পজিটিভ ভ্যালু। তার মানে এই পাম্পে ক্যাভিটেশন হবে না। কিন্তু এনপিএসএইচ এর ভ্যালুটা যদি আমাদের নেগেটিভ চলে আসতো, তাহলে আমরা পাম্প ইনস্টল করার আগেই বুঝে যেতাম যে এই পাম্পে ক্যাভিটেশন হবে। তখন আমাদেরকে এনপিএসএইচ অ্যাভেলেবলে রিকোয়ার্ড কিছু চেঞ্জ করতে হতো, কিংবা আমাদেরকে পাম্পটাই চেঞ্জ করে ফেলতে হতো। এখানে আমি এনপিএসএইচ এর জাস্ট বেসিক একটা ইকুয়েশন বললাম। এই এনপিএসএইচ আলটিমেটলি বার্নলিস ইকুয়েশন অ্যাপ্লাই করে এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করা যায়, কিন্তু এই কোর্সের জন্য যেহেতু ফান্ডামেন্টাল কোর্স, সো ফান্ডামেন্টাল কোর্সে আমাদের এত ডিটেলস লাগবে না। তো আলটিমেটলি এখানেই আমাদের পাম্প চ্যাপ্টারটা শেষ হচ্ছে। তো এভাবেই আমাদের টার্বো মেশিন চ্যাপ্টারটা শেষ হচ্ছে আলটিমেটলি। তো টার্বো মেশিন চ্যাপ্টারের উপর আমি একটি গুগল ক্লাসরুমে কুইজ পোস্ট করে দিচ্ছি। তো টার্বো মেশিনের যে কয়টা টপিক পড়ানো হয়েছে, পাম্প, কম্প্রেসর, ব্লোয়ার, ফ্যান, সবগুলো টপিক লেকচার ভিডিও তোমরা পড়ে তারপর সেই কুইজটা দিলে তোমাদের জন্য হেল্প হবে পরবর্তীতে। থ্যাংক ইউ সবাইকে।